সমস্ত দর্শক শ্রোতা বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি সমস্যা এবং সমাধান সাস। হ্যাঁ, সাস, এস ফর সমস্যা, এ ফর এবং, এস ফর সমাধান। আর সাস এই অনুষ্ঠানে আপনাদের বিশ্বাস জাগাতে আমরা যে বর্ণময় ব্যক্তিত্বকে উপস্থিত করি তিনি আপনাদের সকলের প্রিয়। এই অনুষ্ঠানটা যখন আমি করতে বেশি সঞ্চালনা করি এই অনুষ্ঠান, তখন আমাকে অনেক কিছু ভাবতে হয়, কারণ এমন একজন জ্যোতিষশাস্ত্রবিদ জ্ঞানী ব্যক্তির সাথে আমি অনুষ্ঠানটি করি যে আমাকেও প্রচণ্ডভাবে ভাবতে হয় যে তাকে কি কোশ্চেন করা যায়, তার কাছ থেকে কি আদায় করে নেওয়া যায়, দর্শকরা কি পেতে পারে। হ্যাঁ, তার সম্পর্কে এভাবেই বলি যে জ্যোতিষ বিদ্যালয় তো অনেক আছে, কিন্তু তিনি নিজেই যেন এক জ্যোতিষ বিদ্যালয়। তার জন্য তার সম্পর্কে একটা কবিতা বলি। জ্যোতিষ জ্ঞানে জ্ঞানী তুমি, তাই এসেছো আলোয়। সবাই বলে নিজেই তুমি এক জ্যোতিষ বিদ্যালয়, তাই তো মানুষ ঘুরে ফিরে তোমার কাছে এসে উপকার পেয়ে তারা পত্র লেখে শেষে। ধন্যবাদ আর আশীর্বাদে সবার প্রার্থনা মা দেবদাসকে সুস্থ রেখো, এই মোদের কামনা। হ্যাঁ, সবাই তার কাছে আসেন, উপকৃত হন, চিঠি লেখেন, কারণ এত বড় মাপের জ্যোতিষী পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের বুকে যার নাম ছড়িয়ে পড়ছে তা হয়তো আপনারা অনুষ্ঠান দেখেই বুঝতে পারেন যে তার মধ্যে কত জ্ঞান আছে। জ্যোতিষশাস্ত্র, সংখ্যাতত্ত্ব, বাস্তু, টোটাল কম্প্যাক্ট জ্ঞান আর কি। সুতরাং তার কাছ থেকে তো অনেক কিছু আশা করা যায়, তার কাছ থেকে অনেক মানুষ উপকৃত হয়। আপনি জানেন যখন মঙ্গল গ্রহ পৃথিবীর বুকে এসেছিল, টেলিস্কোপ দিয়ে মঙ্গল গ্রহের ভেতরে কি আছে তা কিন্তু দেখা গেছে, অনুবীক্ষণ করা গেছে মঙ্গল গ্রহ সম্পর্কে। আর যারা বায়োলজি নিয়ে পড়েন তারা জানেন যে মাইক্রোস্কোপের দ্বারা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর জীবাণুর সন্ধান কিন্তু পাওয়া যায়। আবার যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েন তারা জানেন ভার্নিয়ার ক্যালিপার বা মাইক্রোমিটার দিয়ে সূক্ষ্ম মেজারমেন্ট তোলা যায়। সুতরাং এটা কেন বললাম এই কারণেই যে আজকের যে ব্যক্তিত্ব আপনাদের সামনে উপস্থিত আছেন তিনি গ্রহ নক্ষত্রের কত ডিগ্রি, কত মিনিট, কোন পজিশনে আছে এত সুন্দরভাবে ক্যালকুলেশন বোধহয় তার দ্বারাই সম্ভব, যার জন্য তিনি যখন ছক বিচার করেন প্রত্যেকটি মানুষের একদম সূক্ষ্মভাবে ছক বিচার করে আগামী ভবিষ্যৎ কি হতে পারে, বর্তমানে কি অবস্থা, একদম পুঙ্খানুপুঙ্খভাবে তিনি তুলে ধরেন। হ্যাঁ, আপনারা বুঝতে পারছেন যে রোববারের এই রাতে অনেক ব্যস্ততার মধ্যে যিনি আসেন তিনি শ্রী দেবদাস। সুতরাং দেবদাসবাবুর সাথে কথা বলতে আপনারা ফোন করুন 22479479 এই নম্বরে আছি আমি অজয় ভদ্র আপনাদের সাথে সংযোগ স্থাপন করার জন্য। আর যদি ওনার সাথে সম্পর্ক স্থাপন করতে যান ব্যক্তিগতভাবে, তাহলে ওনার স্ক্রিনে ওনার ফোন নাম্বার যাচ্ছে, সেখানেও যোগাযোগ করতে পারেন। দেবদাসবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এত ব্যস্ততার মধ্যেও আপনি খুব ব্যস্ত থাকেন, আমরা জানি সারাদিনই ব্যস্ত থাকেন, বহু ক্লায়েন্ট আপনার চেম্বারে যায়। এত ব্যস্ততার মধ্যে ঠিক সময় করে মানুষকে কিছু দেওয়ার জন্য, দর্শকদের কিছু দেওয়ার জন্য আপনি আমাদের আমন্ত্রণে এই স্টুডিওতে উপস্থিত হন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। অজয়, তোমাকে এবং তার সাথে সাথে আপনারা যারা ইতিমধ্যে টিভি সেটের সামনে এসে উপস্থিত হয়েছেন, যারা আপনারা জ্যোতিষ অনুরাগী এবং ভক্তগণ, এবং যারা এই ভারতীয় ঐতিহ্য বা বৈদিক ট্র্যাডিশনকে তোমরা ভালোবাসো, তো তোমাদের সকলকে, এবং তার সাথে সাথে এই এত রাতে অক্লান্ত পরিশ্রম করে এই ক্যামেরার পিছনে থেকে যারা এই অনুষ্ঠানকে আপনাদের সামনে পৌঁছে দিচ্ছে, সেই সকল ভাইদের আমার প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানে ফিরে আসছে। হ্যাঁ, দর্শকদের আরেকটা কথা বলে দিই যে আপনারা তো জানেন জ্যোতিষশাস্ত্রবিদ শুধু নয়, তিনি সংখ্যাতত্ত্ববিদ, তন্ত্র সাধনা করেন, বাস্তুশাস্ত্রবিদ এবং সর্বোপরি তিনি একজন কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সুতরাং তার মতো ব্যক্তিত্ব মানব সেবায় নিজেকে নিয়োজিত করেছেন, সমস্ত বস্তুগত মোহ ত্যাগ করে শুধু মানুষের সেবা করার জন্য। তার চিন্তাধারা, সুন্দর চিন্তাধারা, আমরা তার সাথে যখন আলোচনা করি, যিনি তখন আমাদের স্টুডিওতে আসেন, আমরা অনেক কিছু তার কাছ থেকে জানতে পারি। সুতরাং আমরা আরও কিছু জানবো। হ্যাঁ, আপনারা ফোন করতে থাকুন। অনেকেই অভিযোগ করেন যে আমরা কেন ফোন পাই না, এত দর্শক ফোন করেন যে ফোন পাওয়ার কারণ আপনার মতো জ্ঞানী লোকের কাছ থেকে আমরা আলোচনাটা বেশি শুনি। ন্যাচারালি যারা ফোন করেন তারা হয়তো অনেক সময় ফোন পান না আর কি। হ্যাঁ, যাই হোক, আমার আজকে প্রথম প্রশ্ন দেবদাসবাবু, আপনার মতো একজন জ্ঞানী ব্যক্তির পাশে বসে অনেক কিছু প্রশ্ন করা যায় যাতে আপনার কাছ থেকেই জানা যায়। সুতরাং আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে অনেক জ্যোতিষী আছে, অনেকভাবে অনেক কিছু বলেন, কিন্তু আপনার কাছ থেকে খুব সুন্দরভাবে এত বিশ্লেষণ আমরা পাই যে এটা কল্পনা করা যায় না। তা আমার আজকে প্রথম প্রশ্ন, সেদিন গত সপ্তাহে আমরা আলোচনা করতে হয়তো পুরোটা কমপ্লিট হয়নি, যে মানুষের
তো এই যে 12টা রাশিচক্রে ধরুন 9টা গ্রহ, উচ্চস্থ গ্রহ আছে, নিচস্থ গ্রহ আছে, তো এই উচ্চস্থ গ্রহ বা নিচস্থ গ্রহ, উচ্চস্থ গ্রহ হলেই কি ভালো ফল দান করবে বা নিচস্থ গ্রহ হলেই কি কুফল দান করবে? এইটা নিয়ে একটু বিশদ আলোচনা। হ্যাঁ, এই নিয়ে খুব বিশদভাবে আলোচনা দরকার। যে আমাদের মানব জীবনে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটে থাকে এবং একই মানব জীবনে বিভিন্ন রং আমরা দেখতে পাই। কখনো আমাদের জীবনকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মনে হয়, আবার কখনো খুব কালারফুল বলে মনে হয়। আমরা কখনো খুব ভালোভাবে, খুব আনন্দময়ভাবে আমরা জীবন অতিবাহিত করি, আবার কোনো কোনো সময় কোনো কোনো অবস্থায় আমাদের জীবন হয়ে পড়ে একেবারে ক্লেশময় এবং বেরং। তার কি কারণ, এর পেছনে কি লুকিয়ে আছে, সেই সম্পর্কে আমি উপস্থাপন করব। অজয়, তুমি যে প্রশ্ন করলে যে কোনো উচ্চস্থ গ্রহই কি মানব জীবনে সুফল দান করবে বা যে কোনো নিচস্থ গ্রহই কি মানব জীবনে কুফল দান করবে, এই প্রশ্ন উত্তর উপস্থাপন করতে গেলে এবং তার সাথে সাথে আপনাদের জীবনের নিজেদের সমস্যাগুলোকে নিজেদের বুঝে নিতে গেলে দুটো জিনিস আপনাদেরকে জানতে হবে, দুটো জিনিস আপনাদেরকে শিখতে হবে। তার কারণ আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে কেনই বা আপনারা শিখবেন। তার কারণ এই জ্যোতিষশাস্ত্র কিছু ব্যক্তির মধ্যে আটকে রাখার জিনিস নয়। শুধুমাত্র জ্যোতিষশাস্ত্র কেন, কোনো শাস্ত্রই কোনো ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়, কোনো একটি সমষ্টির মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। যখন আপনি এই শাস্ত্রকে জানবেন তখন এই শাস্ত্রের আরও বেশি শ্রীবৃদ্ধি ঘটবে এবং একমাত্র এই জ্যোতিষশাস্ত্র বা অ্যাস্ট্রোলজি আপনাকে আগাম ভবিষ্যৎবাণী করতে পারবে, যার মাধ্যমে আপনি আপনার জীবনের বিপদ থেকে আগে থেকেই সাবধানতা অবলম্বন করতে পারবেন। আমি ইতিপূর্বেও বলেছি যে এই জ্যোতিষশাস্ত্র ওয়ার্ল্ড ওয়াইড। আমাদের গ্লোবে এমন কোনো ভূখণ্ড নেই যেখানে জ্যোতিষশাস্ত্রের অস্তিত্ব নেই। আপনাদের যে সেলফোনটি আপনাদের কাছে আছে সেখানেও দেখুন যে অ্যাস্ট্রোলজি সাইট আছে। যে কোনো পত্র পত্রিকায় আমরা অ্যাস্ট্রোলজি সাইট দেখতে পাই, সেটা বাংলা পত্র পত্রিকা হতে পারে, হিন্দি হতে পারে বা ইংলিশ বা ইন্টারন্যাশনাল হতে পারে। দৈনিক রাশিফল অবশ্যই থাকবে। এবং আপনারা যারা এই কম্পিউটারের মাধ্যমে, আপনারা যারা ইন্টারনেটে কাজ করেন, সেখানে তো আপনারা দেখেছেন যে অ্যাস্ট্রোলজি বলেই একটি সাইট আছে, অ্যাস্ট্রোমার্ট। তো এই বিশ্বের প্রত্যেকটি দেশ, প্রত্যেকটি ভূখণ্ড অ্যাস্ট্রোলজি সম্পর্কে জানে। আপনাদেরকেও জানতে হবে, কারণ যে কোনো শাস্ত্রের মধ্যে কিছু সমস্যা এসে ঘনীভূত হয় বা কিছু কুসংস্কার সেই শাস্ত্রকে জর্জরিত করে ফেলে। সেখান থেকে আপনি তখনই বেরিয়ে আসতে পারবেন যখন এই শাস্ত্র সম্পর্কে ভারতের বা এই বিশ্বের বহু মানুষ অবগত হবে। শুনে হয়তো আপনারা ভাবছেন যে দেবদাস বাবু একই ধরনের কথা বলছেন, আপনি কি প্রত্যেককে অ্যাস্ট্রোলজার বানিয়ে ছাড়বেন? তা নয়। অ্যাস্ট্রোলজি সম্পর্কে একটা বেসিক ধারণা আপনাদের থাকতে হবে, ঠিক যেরকম আমাদেরকে ডাক্তারবাবুরা বলে থাকেন যে ফার্স্ট এড সম্পর্কে একটা বেসিক ধারণা প্রত্যেকের মধ্যে থাকা উচিত। আমি সে কথাই আপনাদেরকে বলতে চাইছি। এবার যেটি বিষয়, যে তুমি যেটি প্রশ্ন করেছো যে কোনো উচ্চস্থ গ্রহই কি মানব জীবনে সুফল দান করবে এবং যে কোনো নিচস্থ গ্রহই কি মানব জীবনে কুফল দান করবে, এটি জানতে গেলে দুটি বিষয় জানতে হবে, যে গ্রহরা কোথায় উচ্চস্থ এবং কোথায় নিচস্থ। এটি হলো একটি বিষয়। আর একটি বিষয় যে এই গ্রহদের মধ্যে কোন গ্রহের সাথে কোন গ্রহের মিত্রতার সম্পর্ক এবং কোন গ্রহের সাথে কোন গ্রহের শত্রুতার সম্পর্ক। ঠিক যেরকম আমাদের মানুষের মধ্যে এক একটি মানুষকে আমাদেরকে বেশি ভালো লাগে, তার পেছনে আমরা কোনো কারণ খুঁজে পাই না, ঠিক সেই রকম এই গ্রহদের মধ্যেও চলেছে আকর্ষণ বিকর্ষণের খেলা। আমি সে সম্পর্কে উপস্থাপন করছি। যেমন দর্শকদের ভালো লাগে আপনাকে, কারণ আমি বাইরে যখন সমাজ জীবনে বিচরণ করি
তখন দেখেছি অনেকেই আপনার নামে এত প্রশংসা করেন যে ভীষণ জ্ঞান আছেন ভদ্রলোকে। তা শুনতে খুব ভালো লাগে যখন আপনার সাথে অনুষ্ঠান পরিচালনা করি। যাই হোক, তো এই যে বিষয় যে এই হচ্ছে আমাদের রাশি চক্র বা আমাদের জীবন কুণ্ডলী বা আমাদের জন্ম কুণ্ডলী, যেই জন্ম কুণ্ডলীর মধ্যে লেখা আছে সমস্ত কিছু রহস্যজনকভাবে, এবং সমস্ত ভালো মন্দ, সমস্ত পাওয়া না পাওয়া, সমস্ত আনন্দ এবং বেদনা এর মধ্যেই লুকিয়ে আছে। এবং আমি তাই আপনাদের কাছে উপস্থাপন করব কি আনন্দ আপনার জীবনে আছে, কি বা বেদনা আপনার জন্য অপেক্ষা করছে। এই রাশি চক্রে এক একটি ঘরে এক একটি ডিগ্রি মিনিটে এক একটি গ্রহ উচ্চস্থ, তাই নিয়ে আলোচনা করব। ফিরে আসছি। প্রথম দর্শক বন্ধু কে আছে? হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, নমস্কার দেবদাস বাবু। নমস্কার। নমস্কার সঞ্চালক ভাই। আচ্ছা, নমস্কার। আমার যেটা জিজ্ঞেস করার আছে সেটা হচ্ছে যে আমার নাম পাঞ্চালী মুখার্জি। পাঞ্চালী কার নাম বলুন তো? দ্রৌপদী, নিজের নাম সম্পর্কে জানি। পাঞ্চালী মুখার্জি, হ্যাঁ বলুন। দক্ষিণেশ্বর থেকে বলছি। হ্যাঁ বলো। আমার জন্ম সময়টা হচ্ছে ডেট অফ বার্থটা আগে বলুন। ডেট অফ বার্থটা আগে বলুন। হ্যাঁ, 23rd নভেম্বর 23rd নভেম্বর 1973 সকাল 10:30। সকাল 10:30। আচ্ছা, কলকাতায়? হ্যাঁ, কলকাতায়। আচ্ছা, হ্যাঁ মা বলো। আমার প্রশ্নটা কিছুদিন যাবৎ কেন বেশ কিছুদিন হলো আমার একটি ব্যবসা তো আছে, কিন্তু তার বর্তমানে বেশ একটু টালমাটাল অবস্থা যাচ্ছে। আমি একটু শেয়ারে ইনভেস্ট করতে চাইছি, সেটা মানে করা উচিত কিনা, হলে কবে থেকে করা উচিত? আচ্ছা মা, 23rd নভেম্বর 1973 সেদিন ছিল শুক্রবার। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। আমি পাঞ্চালী দেবীকে একটা কথা জিজ্ঞাসা করি। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আপনি তো দেবদাসবাবুর অনুষ্ঠান দেখেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেখি। কিরকম মনে হয়? ভীষণ জ্ঞান আছে তো? হ্যাঁ, নিশ্চয়ই মনে হয়। ওনাকে জিজ্ঞেস করার থেকে ওনার কাছে শুনতে বেশি ভালো লাগে, কিন্তু কি করব, ব্যক্তিগত কিছু প্রশ্ন থাকে সেটা না জিজ্ঞেস করেও পারা যায় না। আপনারা জ্যোতিষশাস্ত্র সম্পর্কে অনেক কিছু আপনাদের ধারণা হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, নিশ্চয়ই। ওনার কাছে একটু রিপিটেশন পেলে আরো ভালো হয়, কারণ কি যা বলেন সবসময় মনেও থাকে। উনি নিজেই একজন জ্যোতিষ বিদ্যালয় আর কি, জ্যোতিষ। যাই হোক, অনেক ধন্যবাদ। হ্যাঁ, নমস্কার। এখানে যেটি গ্রহ সন্নিবেশ দেখতে পাওয়া যাচ্ছে তোমার তুলা রাশি এবং হচ্ছে মকর লগ্ন, এবং 7ই অর্থাৎ 15 নম্বর নক্ষত্রে তোমার জন্ম, এবং কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে জন্ম, এবং তার সাথে যেটি দেখা যাচ্ছে যে শূদ্র বর্ণ ও দেবগণ। তুমি এখানে যেটি প্রশ্ন করেছো সেটি তোমার এখানে ব্যবসা সম্পর্কে, এবং তুমি বলেছো যে শেয়ার মার্কেটে ইনভেস্ট শুভ হবে কিনা। এখানে তোমার যেটি গ্রহ সন্নিবেশ রয়েছে আমি সে সম্পর্কে আলোচনা করছি। আপনারা আপনাদের জন্মকুণ্ডলী খুলেও দেখুন, যাদের আপনাদের 73-তে জন্ম বা 85-এ, তারা তো তোমরা বেশি করে দেখবে। এছাড়া আপনারা প্রত্যেকে দেখুন, এর মধ্য দিয়েই হয়তো আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তোমার এখানে লগ্ন মকর, সেখানে বৃহস্পতি বিরাজ করছে। যে কোনো লগ্নে যদি বৃহস্পতি বিরাজ করে তা তো শুভ, কিন্তু মকর এই ঘরটিতে বৃহস্পতি অত্যন্ত দুর্বল, সেই জন্য এই বৃহস্পতি তোমাকে সুফল দান করতে পারছে না। তার কারণ আমি ইতিপূর্বে তোমাদেরকে বহুবার বলেছি যে এই বৃহস্পতি থেকে বিচার করা হয় মানুষের অর্থভাগ্য। জুপিটার অলসো ইন্ডিকেট ব্যাংক পজিশন, সেভিংস, ব্যাংকিং পজিশন এবং ক্যাশ ইত্যাদি। তো সেই জন্য তোমাকে এই দুর্বল বৃহস্পতি প্রতিকার করতে হবে। আর তুমি এখানে জিজ্ঞেস করেছো যে তোমার পক্ষে শেয়ার মার্কেটে ইনভেস্ট শুভ হবে কি না। এই যে শেয়ার মার্কেটের মূল যেটি বিষয় সেটি হচ্ছে আগাম আভাস, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবার ক্ষমতা। আর তোমরা এতদিন অনুষ্ঠান দেখে দেখে শিখে গিয়েছো এই সমস্ত কিছু বুধের কন্ট্রোলে। বুধ যদি ভালো অবস্থাতে থাকে তাহলে মানুষ এই সময় অত্যন্ত পারদর্শী হয়ে থাকে। তোমার এখানে যেটি বুধ রয়েছে সেটি হচ্ছে এই ঘরে, তুলার ঘরে। আর এখানে আছে মঙ্গল। মঙ্গল এবং বুধের মধ্যে পূর্ণ দৃষ্টি বিনিময় ঘটেছে। মঙ্গল এবং বুধ পরস্পর শত্রু গ্রহ। সুতরাং
তুমি ইনভেস্ট করতে পারবে, কিন্তু কোনো হেভি অ্যামাউন্ট তুমি ইনভেস্ট করবে না। তুমি অল্প করে কাজ করো, সেটা তোমার পক্ষে শুভ হবে। আর এই বৃহস্পতির জন্য তুমি অবশ্যভাবে গ্রহ প্রতিকার করবে। আর তার সাথে সাথে আপনাদের যাদের 73 বা 85-এ জন্ম, অবশ্যই বৃহস্পতি আপনাদের ওই ঘরটিতেই রয়েছে, তো সেই জন্য তোমরা অবশ্যভাবে গ্রহ প্রতিকার করবে। আর এই বৃহস্পতির জন্য একটি শুধুমাত্র পোখরাজ পড়ে নিলে হবে না, তার কারণ 19 প্রকারের রয়েছে পোখরাজ। কোন পোখরাজ কতটা পরিমাণ তোমার জন্য দরকার হবে, সেই জন্য তুমি এবং তোমরা অবশ্যভাবে অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপ্রামিস্টের সাহায্য নেবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে পাঞ্চালী দেবী স্ক্রিনে দেবদাস বাবুর ফোন নাম্বার যাচ্ছে, আপনি নোট করে নেবেন এবং পরে যোগাযোগ করে নেবেন। হ্যাঁ, তো যেটি বিষয় আমি আলোচনা করছিলাম, তাহলে সেটি হচ্ছে যে গ্রহরা যে ঘরে উচ্চস্থ, ঠিক সেখান থেকে 7 ঘর দূরে সেই গ্রহরা নিচস্থ হবে। তাহলে আমি আগে উচ্চস্থ গ্রহগুলোকে বলে কোন গ্রহ কোন ঘরে উচ্চস্থ এবং কোন গ্রহ কোন ঘরে নিচস্থ, এই যে বিষয়। তাহলে যেটি বিষয় রয়েছে যে রবি এই ঘরটিতে উচ্চস্থ, তাহলে রবি এই ঘরটিতে নিচস্থ, এবং হচ্ছে চন্দ্র এই ঘরে উচ্চস্থ, সুতরাং চন্দ্র এই ঘরে নিচস্থ। কিভাবে হলো? রবি এই ঘরে যদি উচ্চস্থ হয়, তাহলে 1 2 3 4 5 6 7 এই অ্যান্টি ক্লক 7 নম্বর ঘরে সব সময় সে গ্রহ নিচস্থ হবে। সুতরাং হচ্ছে চন্দ্র এখানে উচ্চস্থ এবং চন্দ্র এখানে নিচস্থ। এ ঘরে কোনো গ্রহের উচ্চস্থান বা নিচস্থান নেই, সে বিষয়ে আমি পরে ফিরে আসব এই ঘরটি নিয়ে। এই ঘরটিতে বৃহস্পতি উচ্চস্থ, সুতরাং বৃহস্পতি এই ঘরটাতে নিচস্থ। এই ঘরে কোনো গ্রহের উচ্চস্থান বা নিচস্থান নেই। এই ঘরটিতে বুধ উচ্চস্থ, সুতরাং এই ঘরটিতে বুধ নিচস্থ। এই ঘরটিতে শনি উচ্চস্থ, সুতরাং এই ঘরটিতে শনি নিচস্থ। এই ঘরটিতে কোনো গ্রহের উচ্চস্থান নেই। এই ঘরটিতে উচ্চস্থ হলো কেতু, সুতরাং সেদিক থেকে এখান থেকে অ্যান্টি ক্লক 7 নম্বর ঘরে 1 2 3 4 5 6 7 কেতু এই ঘরটিতে নিচস্থ। কিন্তু আমি এইমাত্র বলেছি এই ঘরটিতে কোনো উচ্চস্থান বা নিচস্থান নেই। এই রাহু এবং কেতু নিয়ে এই জ্যোতিষ সমাজে এই দুটি মত প্রচলন আছে। একটি মতে সেখানে বলা হচ্ছে রাহু বৃষে উচ্চস্থ এবং বৃশ্চিকে নিচস্থ। আরেকটি মতে বলা হচ্ছে যে রাহু মিথুনে উচ্চস্থ এবং হচ্ছে ধনুতে নিচস্থ। এই ক্ষেত্রে এখনো পর্যন্ত রিসার্চের মাধ্যমে দেখা গিয়েছে যে এর সব থেকে উচ্চস্থ বা শক্তিশালী অবস্থাতে রাহু কিন্তু মিথুনেই ফল দান করে থাকে। সুতরাং মিথুন রাহুর উচ্চস্থান এবং ধনু রাহুর নিচস্থান, এবং হচ্ছে ধনুর উচ্চস্থান এবং হচ্ছে মিথুন কেতুর জন্য নিচস্থান। মঙ্গল এই উচ্চ এবং হচ্ছে কর্কটে নিচস্থ বা দুর্ব। এটিতে কোন গ্রহের হ্যাঁ, একটা বিষয় খুব ভালো লাগলো আমার, যে এই যে আপনি বলে দিলেন যে দুটো মত আছে, কেতু এইখানে বা রাহু এখানে, এটা কিন্তু একটা নতুন বিষয় জানলাম। হ্যাঁ, দেখিনি কে আছেন। হ্যালো, নমস্কার। আমি কেষ্টপুর থেকে জয়ন্ত মন্ডল বলছি। হ্যাঁ, বলুন। আমার একটু ব্যবসা সম্পর্কে জানতে চাইছি। হ্যাঁ, বলুন জয়ন্ত। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 75। জন্মদিন 10:55 রাত। সবে জন্মদিন গেল আর কি। ক্যালকাটা? হ্যাঁ, কলকাতা। আচ্ছা, কি জানতে চান? আচ্ছা, আমার ব্যবসা সম্পর্কে জানতে চাইছি। আচ্ছা, 3রা সেপ্টেম্বর 1975 সেদিন কি বুধবার ছিল? হ্যাঁ, বুধবার। ঠিক আছে, তুমি তোমার ব্যবসা সম্পর্কে প্রশ্ন করো।
আপনি তো কালার সম্পর্কে খুব ভালো লাগে আমার। কালার আমার ফেভারিট কালারটা যদি একটু বলে দেন। অবশ্যই আমি বলবো। দেশের কালার করলে ঠিক হবে। হ্যাঁ, আমি অবশ্যই বলবো। আপনি তুমি সঙ্গে বরাবর দেবদাসবাবুর অনুষ্ঠান দেখেন? হ্যাঁ বরাবর দেখি। কিরকম লাগে বলুন তো, আপনাদের আজকে ওপিনিয়ন? নিজে একটু চেষ্টা করছিলাম। আচ্ছা আচ্ছা, জ্যোতিষী শিখলে কি হবে? আমার ভাই নতুন করে মানে অনুষ্ঠান দেখে দেখে আপনারা শিখে যাচ্ছেন, তাই তো? অবশ্যই শিখে যাচ্ছি। অ্যাওয়ারনেসটা বাড়ছে। আচ্ছা ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। ঠিক আছে, সঙ্গে থাকুন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এখানে যেটি গ্রহ সন্নিবেশ দেখতে পাওয়া যাচ্ছে, তোমার কর্কট রাশি এবং হচ্ছে বৃষ লগ্ন এবং অশ্লেষা অর্থাৎ 9 নম্বর নক্ষত্রে তোমার জন্ম, এবং তার সাথে যেটি দেখা যাচ্ছে যে কৃষ্ণপক্ষে ত্রয়োদশী তিথিতে জন্ম, বিপ্র বর্ণ ও দেবারিগণ। তুমি এখানে তোমার ব্যবসা সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করেছো এবং তুমি প্রশ্ন করেছো যে তোমার এক্ষেত্রে যে তোমার লাকি কালার কি হবে। তো তোমার এই যে জন্মকুণ্ডলী, এই জন্মকুণ্ডলীতে বেশ কিছু ভালো অবস্থান আছে এবং বেশ কিছু খারাপ অবস্থান আছে। ব্যবসা করবার জন্য প্রধান যেটি একান্ত প্রয়োজনীয় গ্রহ সেটি হচ্ছে বুধ এবং হচ্ছে রবি। বুধকে বেশি শক্তিশালী থাকতে হয়। বুধ তোমার জন্মকুণ্ডলীতে এখানে একেবারে উচ্চস্থ অবস্থাতে আছে এবং বাংলাতে তোমার হচ্ছে ভাদ্র মাসে জন্ম, সুতরাং রবি তোমার এখানে আছে। এই দুটি তোমার ব্যবসার পক্ষে অতীব শুভ। তার কারণ হচ্ছে রবি থেকে বিচার করা হয়ে থাকে সেলফ কনফিডেন্স। সেটি কি বিষয়? যে আমি অন্য কারোর অধীনতা গ্রহণ না করে, আমি কোনো সরকারি চাকরি না করে, আমি কোনো বেসরকারি চাকরি না করে আমি এই সমাজে নিজের আইডেন্টিটি তৈরি করতে পারবো। সেলফ কনফিডেন্স বিচার করা হয়ে থাকে রবি থেকে। ব্যবসা করতে গেলে এই সেলফ কনফিডেন্স একান্তভাবেই দরকার। এরপরে হচ্ছে বুধ, কারণ ব্যবসা মানেই রিস্ক। সেই এই রিস্ককে বহন করার ক্ষমতা অবশ্যভাবে প্রদান করে থাকে বুধ। এই দুটি গ্রহ তোমার অত্যন্ত ভালো অবস্থাতে আছে, সুতরাং ব্যবসা তোমার শুভ হবে। তাহলে প্রশ্ন এখন হচ্ছে না কেন? আমি এই প্রশ্নের উত্তর কেবলমাত্র যে তোমাকে দিচ্ছি তাই নয়, তার সাথে সাথে আপনারাও দেখছেন যাদের আপনাদের জন্মকুণ্ডলীতে বুধ এবং রবি ভালো অবস্থাতে আছে, তারাও আপনারা ভালো ব্যবসা করতে পারবেন। তার কি কারণ? কেন তোমার এখানে ব্যবসা ভালো হচ্ছে না? তার যেটি কারণ সেটি হচ্ছে তোমার এখানে চন্দ্র এবং শনি একসাথে আছে এবং এখানে তোমার লগ্নে আছে মঙ্গল এবং কেতু। যে কোনো গ্রহের সাথে যদি কেতু থাকে তাহলে তার উল্টো দিকে কে থাকবে? রাহু থাকবেই থাকবে, সেটা সমস্ত জন্মকুণ্ডলীতেই থাকবে। সুতরাং এখান থেকে 1 2 3 4 5 6 7 রাহুর দৃষ্টি এসে মঙ্গলের ওপর পড়ে কি তৈরি হচ্ছে? ছন্ন ছাড়া যোগ। একটি মালার যদি সুতোটা ছিঁড়ে যায় তাহলে সেই গাঁথা মালাটা যেরকম ছড়িয়ে পড়ে, তার মধ্যে আর কোনো রীতি থাকে না, কোনো সিস্টেম থাকে না, কোনো চেন থাকে না। সেই রকম যে কোনো জন্মকুণ্ডলীতে যদি মঙ্গল এবং রাহু একসাথে থাকে অথবা 7 ঘর দূরে থাকে, তাহলে তাদের জীবনের ছন্দ, বিশেষত জীবিকা জীবনের ছন্দ বারবার ছিন্ন হয়। আমি আজকে চেম্বারে আসার সময় এমনই একজনকে দেখেছি, তিনি হয়তো এই মুহূর্তে আমার অনুষ্ঠান দেখছেন। অত্যন্ত মর্মান্তিক। এবং চন্দ্র এবং শনি বিষযোগ, যা জীবনকে বিষময় করে তোলে। সুতরাং ভালো বুদ্ধিমত্তা থাকা সত্ত্বেও, ভালো সেলফ কনফিডেন্স থাকা সত্ত্বেও তুমি এখানে সঠিকভাবে নিজেকে বিকশিত করতে পারছো না। এবং তার সাথে সাথে আপনারা যারা দেখলেন যে আপনাদের জন্মকুণ্ডলীতে মঙ্গল এবং রাহু একসাথে আছে বা শনি এবং চন্দ্র একসাথে আছে, আপনারাও এই ধরনের সমস্যাতেই ভুগছেন এবং ভুগবেন। সুতরাং আপনারা আর দেরি না করে অবশ্য অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপ্লামিস্টের সাহায্য নেবে। হ্যাঁ, সেক্ষেত্রে জয়ন্তবাবু স্ক্রিনে দেবদাসবাবুর ফোন নাম্বার যাচ্ছে, আপনি নোট করে নিন এবং হচ্ছে লাকি কালার, যেহেতু শনি তোমার খারাপ অবস্থাতে আছে, তো ভায়োলেট কালার তুমি কখনো ব্যবহার করবে না।
কিন্তু তুমি স্কাই ব্লু বা ব্লু বা অন্য সমস্ত কালার তুমি ব্যবহার করতে পারবে। হ্যাঁ দেবদাস বাবু, আমি একটা বিষয় আপনার কাছ থেকে অনুমতি নিয়ে নিচ্ছি, যেটা দর্শকদের প্রথমেই বললাম, এর আগেও বলেছি যে আপনার কাছে মানুষ ঘুরে ফিরে এসে উপকার পায় পত্র লেখে শেষে আর কি। তা আমি এরকম একজনের পত্র এখানে পাঠ করছি আপনার অনুমতি নিয়ে, যিনি আপনার কাছে গিয়েছিলেন এবং উপকৃত হয়েছেন। সুতরাং তারা চিঠি লিখে জানান দেবদাস বাবুকে, লিখেছেন, শ্রদ্ধেয় মহাশয়, আমি উত্তর চন্দননগর নিবাসী। আমি গত 2 বছর যাবৎ ভীষণ অর্থকরী মানসিক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলাম, কিন্তু হঠাৎ টিভিতে আপনার পরিচয় পেয়ে আমি আপনার কাছে যাই, আপনার শরণাপন্ন হই সমস্ত পরিবার বর্গকে লইয়া। একটি মাত্র প্রথম প্রতিকারে প্রচণ্ডভাবে শান্তি পাইয়াছি, যা ভাষায় বর্ণনা করা যাবে না। যেন নতুন উদ্যমের সাথে বাঁচার আলো পেলাম। যাই হোক, লিখেছেন খুব পেঁচিয়ে আর কি। নমস্কারান্তে, প্রণব মুখার্জি, উত্তর চন্দননগর, বুড়ো শিবতলা, চুচুড়া, হুগলি। তার ফোন নাম্বার আপনারা নোট করে নিন, জিজ্ঞাসা করে নেবেন, 26806027। হ্যাঁ, তিনি চিঠি লিখেছেন, আমি পড়লাম, উপকৃত হয়েছেন আপনাদের কাছ থেকে। দর্শকদের তুলে ধরলাম, কারণ দর্শকরা আপনাকে ভীষণভাবেই ভালোবাসেন, জানেন আপনি একজন জ্ঞানী মানুষ। তাও যারা আসেন, চিঠি উপকার পান, চিঠি লেখেন, এটা আমাদের পড়তেও খুব ভালো লাগে। এবার বলুন। তো আমি যে কথাটি আপনাদেরকে বললাম যে এই মুহূর্তে আমি ডিগ্রি মিনিট ধরে আলোচনা শুরু করব, তাহলে এই হচ্ছে আমাদের রাশি চক্র। শুনে হয়তো আপনারা অবাক হচ্ছেন যে দেবদাস বাবু, আপনি একটি স্কোয়ার আমাদের সামনে উপস্থাপন করে আপনি বলছেন এটি আমাদের রাশি চক্র। যে কোনো চক্র মানেই তো সার্কেল এবং 360 ডিগ্রি বা 360 ডিগ্রি। এই রাশি চক্রকে আমাদের ভারতে 4 ভাবে অঙ্কন করা হয়ে থাকে। এটি হলো ইস্ট ইন্ডিয়ান স্টাইল বা পূর্ব ভারতীয় স্টাইল। এইভাবেই আপনারা যারা বাংলাভাষী তাদের জন্মকুণ্ডলীগুলো আঁকা রয়েছে, এবং সাউথ ইন্ডিয়ানরা আরেকভাবে এঁকে থাকেন এবং নর্থ ইন্ডিয়ানরা আরেকভাবে এঁকে থাকেন। এবং এটি হওয়া উচিত সার্কেল, সম্পূর্ণ গোল। কিন্তু আমি যদি সেই গোলভাবে এঁকে এখানে নিয়ে আসতাম তাহলে আপনাদের বুঝতে অসুবিধে হতো। এই রাশি চক্র আঁকবার স্টাইলটা পাল্টে যায়, কিন্তু গ্রহ সন্নিবেশ কিন্তু হিন্দি ভাষী বা বাংলা ভাষী বা উড়িয়া ভাষী বা সাউথ ইন্ডিয়ানদের ক্ষেত্রে কারোর ক্ষেত্রে কিন্তু গ্রহ সন্নিবেশ পাল্টায় না, গ্রহ সন্নিবেশ একই থেকে যায়। এবার যেটি বিষয় যে এটিকে ধরে নিতে হবে যে 360 ডিগ্রি। আমি আপনাদের বুঝবার জন্যই রাশিচক্রটিকে এভাবে অঙ্কন করেছি, এবং আপনাদের খুব কম লোকের ক্ষেত্রে আপনারা দেখুন যে সম্পূর্ণ গোলভাবে আঁকা রয়েছে। তাহলে একটি যে রাশি চক্র, যে আমাদের এটি হচ্ছে পৃথিবী, এবং পৃথিবীকে 12টি নক্ষত্র সমষ্টি এইভাবে ঘিরে রেখেছে। এই 12টি নক্ষত্র সমষ্টিকে আমরা যেরকম দেখতে দেখেছি আমাদের যন্ত্রের সাহায্যে আমরা তার সেরকম নামকরণ করেছি। যেমন তুলা, তার মানে হচ্ছে দাঁড়িপাল্লা বা হচ্ছে তুলা যন্ত্র। আমরা যখন সেইখানে চোখ রেখে দেখেছি যে এটিকে তুলা যন্ত্রের ন্যায় দেখতে লাগছে, তাই আমরা নাম দিয়েছি যে তুলা। আমরা নাম দিয়েছি কুম্ভ অর্থাৎ ঘট। আমরা দেখেছি যে সেই নক্ষত্রপুঞ্জটিকে ঘটের ন্যায় দেখতে লাগছে, তাই আমরা নাম দিয়েছি কুম্ভ। এইভাবে 12টি নক্ষত্রপুঞ্জ ঘিরে রেখেছে। এই 12টি নক্ষত্রপুঞ্জকে আমরা বলছি 12টি রাশি। এবার যেটা বিষয় তাহলে এই মাঝে হলো যে আমাদের পৃথিবী। তো এই 360 ডিগ্রি মানেই হলো একটি সার্কেল, এবং সেখানে 12টি রাশি আছে, অর্থাৎ 360 ডিগ্রি ভাগ হচ্ছে 12, অর্থাৎ হচ্ছে 30 ডিগ্রি বা হচ্ছে 30 ডিগ্রি এক একটি রাশি। আমি ধীরে ধীরে আলোচনা করছি যেন আপনারা বুঝতে পারেন এই গ্রহরা কিভাবে আমাদের জীবনে কথা বলে ওঠে, কি জন্য একটি সকার মানুষ বেকার হয়ে পড়ে, কি করে একটি যুবক নেশাগ্রস্ত হয়ে পড়ে, কিভাবে একটি মেয়ের সংসার সম্পূর্ণভাবে তছনছ হয়ে যায়, কিভাবে একটি মেয়ে আজীবন কুমারী রয়ে যায়, কিভাবে একটি বাবা মা মায়ের বুক থেকে তার সন্তান
মৃত্যুর মুখে পতিত হয়। তার কি কারণ, কি রহস্য লুকিয়ে আছে আমাদের এই জন্মকুণ্ডলিতে, অবশ্যভাবে আমাদেরকে জানতে হবে আমাদের জীবনের সে সমস্ত দুর্বিধাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য। তাহলে এই যে বিষয় যে এক একটি রাশি হলো 30 ডিগ্রিতে এক রাশি, তাহলে আমি বলেছি যে রবি এখানে উচ্চস্থ। জ্যোতিষশাস্ত্রটা কি যে এইখানে রবি থাকলে যে সে সর্বদা ভালো ফল দেবে, আর এখানে রবি থাকলে যে সে সর্বদা খারাপ ফল দেবে, এখানে শনি থাকলে সর্বদা খারাপ ফল দেবে, আর এখানে শনি থাকলে সর্বদা ভালো ফল দেবে, আর এখানে শনি থাকলে কি সর্বদাই খারাপ ফল দেবে? আপনারা মনে রাখবেন, আমি এই অবধি বলেছি, শনি পর্যন্ত ফিরে আসতে। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি বজবজ থেকে প্রবীর ভট্টাচার্য বলছি। প্রবীর ভট্টাচার্য, হ্যাঁ বলুন প্রবীর বাবু। আমি শাস্ত্রীর সঙ্গে একটু কথা বলতে চাই। আমি ফার্স্ট থেকে আমার ডেট অফ বার্থটা বলে দেবো? হ্যাঁ 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 বলুন। আমার এই 5th নভেম্বর 1967। 5th নভেম্বর 1967। হ্যাঁ, সকাল 8:15। সকাল 8:15। হ্যাঁ। আর জন্ম বজবজ? না, বজবজ না, মেদিনীপুর। মেদিনীপুর। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমার যে প্রবলেমটা হচ্ছে, আমি একটু ব্যবসাগত সংক্রান্ত ব্যাপারে একটু প্রবলেমে আছি আর কি। ব্যবসাগত? হ্যাঁ, আমি আচ্ছা। ব্যবসা মানে আমি সিভিল কন্ট্রাক্টর। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আচ্ছা খুব মন্দার মধ্যে আছি। শাস্ত্রীর প্রোগ্রাম আমি দেখি। আচ্ছা, কেমন লাগে? হ্যাঁ, কেমন লাগে বলুন তো? ভীষণ ভালো, ভীষণ ভালো, ভীষণ ভালো। প্রচন্ড জ্ঞান আছে। এবং আমি অ্যাস্ট্রোলজি। আচ্ছা 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 হ্যাঁ, আচ্ছা, খুব ভালো লাগলো শুনে। হ্যাঁ, সেই জন্য আমি শাস্ত্রীজির উপর একটু স্পেশাল আমার আছে। স্পেশাল আমার প্রবলেমটা কিভাবে মিটবে, আচ্ছা কিভাবে আমি এগোবো, এইটুকু আমি আচ্ছা, জানতে। আপনি বলুন যে 5th নভেম্বর 1967 সেদিন কি সানডে ছিল? না, মঙ্গলবার। উনি কি 5th বলেছেন? 5th নভেম্বর 1967। 5th নভেম্বর 1967। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, কি সেদিন কি সানডে ছিল? না না, সানডে না। না, এতে আপনার কোনো প্রকার ভুল হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি আপনার ডেট অফ বার্থটি সঠিকভাবে এখানে বলতে পারেননি। আমি এটা অ্যাডমিটের বললাম আর কি। হ্যাঁ, হ্যালো, অ্যাডমিট, মাধ্যমিক অ্যাডমিটের। ও মাধ্যমিকের অ্যাডমিটে? না না, তাহলে সেটি কিন্তু ভুল তাহলে রয়েছে। ভুল আছে। সুতরাং এখানে এভাবে তো আমি আপনার বিচার করতে পারছি না। আপনি সঠিকভাবে ডেট অফ বার্থটি নিয়ে আপনি অন্য কোনো দিন ফোন করবেন। আপনি পার্সোনালি, আমি আপনার মোবাইলে কন্টাক্ট করে নিয়েছি। আচ্ছা আচ্ছা, আমি বাবা মায়ের থেকে জেনে নিতে হবে তাহলে। ঠিক আছে প্রবীর, আমার ব্যাড লাক। ঠিক আছে, ধন্যবাদ অসংখ্য। হ্যাঁ, এখানে আপনারা যারা টেলিফোনে আসবেন, অবশ্যভাবে সঠিকভাবে ডেট অফ বার্থ নিয়ে আসবেন। যে ডেট অফ বার্থ ছাড়াও আপনাদের বিচার করা যাবে সেটা হাত দেখে, আর এখানে বসে তো আর হাত দেখা সম্ভব নয়। আপনি তো হস্তরেখা, সংখ্যাতত্ত্ব সমস্ত বিষয়ে কম্প্যাক্ট জ্ঞান আপনার, সুতরাং সেই বিষয়ে দর্শকরাও জানেন। যাই তো হোক, এবার আমি যেটা নিয়ে আলোচনা করছিলাম যে এইখানে শনি থাকলেই কি ভালো ফল দেবে, আর এখানে শনি থাকলেই কি খারাপ ফল দেবে? ভগবান গৌতম বুদ্ধের শনি এখানেই ছিল, তবু কিন্তু তিনি এই স্পিরিচুয়াল লাইফে যথেষ্টভাবে অগ্রগতি লাভ করেছিলেন। এবং শুধু তাই নয়, তিনি ছিলেন মহান আত্মা, পূর্ণ আত্মা। আমি কোনো রাজনীতির মধ্যে না গিয়ে অ্যাজ অ্যান অ্যাস্ট্রোপ্লামিস্ট হিসেবে আমি রিসার্চের জন্য আমি বলছি যে বর্তমানে আমাদের দেশের উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানির বুধ এখানে রয়েছে। এখানে বুধ থাকলে তো বুদ্ধিমত্তা থাকার কথা নয়, তাহলে কিভাবে তিনি উপপ্রধানমন্ত্রী হলেন? তাহলে কি অ্যাস্ট্রোলজি ভুল? প্রশ্ন আসতেই পারে। আর সে প্রশ্নের উত্তরও দিতে হবে মানব জীবনের কল্যাণের জন্য। আপনারা আপনাদের জন্মকুণ্ডলী খুলে দেখুন যে এই প্রত্যেকটি গ্রহের পাশে পাশে একটি করে সংখ্যা লেখা আছে। কোথাও যদি এখানে হয় তাহলে লেখা থাকবে 1 2 3, যদি এখানে হয় তাহলে লেখা থাকবে 3 4 5, এখানে হলে লেখা থাকবে 6 7 8। এরকম ভাবে এই দিকে আস্তে আস্তে সংখ্যাগুলো বাড়বে এবং এখানে 1 থেকে শুরু হবে, ঘুরতে ঘুরতে 27-এ এসে শেষ হবে। এগুলো হলে নক্ষত্র সংখ্যা। জানতে হবে গ্রহগুলো কোন নক্ষত্রে আছে। তাহলে আগে আমি ডিগ্রি মিনিট বলবো, তারপরে আমি নক্ষত্রে আসব। এই যে উচ্চ স্থান, সেটি হলো রবির এই মেষ রাশির প্রথম 10 ডিগ্রি,
তাহলে এদিক থেকে কিন্তু কাউন্ট হবে না, অ্যান্টি ক্লক। এইটাকে 0 ডিগ্রি ধরে এখান থেকে 10 ডিগ্রি হলো রবির অত্যন্ত শক্তিশালী স্থান। বাকি যে 20 ডিগ্রি জায়গা মেষ রাশিতে থাকছে সেটাও ভালো, কিন্তু উচ্চস্থ নয়। এরপরে হচ্ছে চন্দ্র। চন্দ্রের এই প্রথম 3 ডিগ্রি হলো অত্যন্ত উচ্চ স্থান, আর বাকি 27 ডিগ্রি হলো মূল ত্রিকোণ, ভালো কিন্তু উচ্চস্থ নয়। এরপরে হলো মঙ্গলে হচ্ছে মকর রাশির 28 ডিগ্রি, অনেকটা লম্বা জায়গা মঙ্গল সুফল দান করে থাকে। এখান থেকে শুরু হবে অ্যান্টি ক্লক গুনছি, এইখান থেকে শুরু হবে না, এখান থেকে 28 ডিগ্রি মঙ্গল অত্যন্ত সুফল দান করে থাকে। বাকিটা ভালো, খুব ভালো নয়, তবে ভালো। এরপরে হচ্ছে বুধ হচ্ছে এই কন্যা রাশি 15 ডিগ্রি, 30 ডিগ্রিতে এক রাশি, তার হাফ জায়গাটা অত্যন্ত শক্তিশালী, বাকি জায়গাটা শক্তিশালী তবে অত্যন্ত শক্তিশালী নয়। এরপরে হচ্ছে বৃহস্পতি হচ্ছে এখান থেকে শুরু হবে, এখান থেকে 5 ডিগ্রি উচ্চ স্থান, বাকিটা ভালো কিন্তু উচ্চ স্থান নয়। বৃহস্পতি পর্যন্ত বলেছি, আপনারা নিশ্চয়ই এইটুকু নোট করে নিয়েছেন। ফিরে আসতে সত্যি এত সুন্দরভাবে আপনি ব্যাখ্যা করেন না, মানে আমি অবাক হয়ে যাই যে আপনার মানে মধ্যে কত জ্ঞান আছে আর কি। যাই হোক, দেখে নিয়ে কে আছেন। হ্যালো, হ্যালো, নমস্কার। 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 হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমার ছেলে আর মেয়ের ডেট অফ বার্থ ওদেরটা একটু জেনে দিন। একজনের বলতে হবে, অনেক দর্শক আছেন তো ফোনে আসেন। হ্যালো, হ্যাঁ, ছেলে 1976 1976 পুরো 14 সেপ্টেম্বর। কত সেপ্টেম্বর? কলকাতা। কত সেপ্টেম্বর? ডেট অফ বার্থ 14 সেপ্টেম্বর 14 সেপ্টেম্বর 19। শরীর স্বাস্থ্য আর কাজকর্ম কি রকম ব্যাপার? আচ্ছা মা, তুমি আর মেয়ের হচ্ছে আচ্ছা মা 1979। মা তুমি আমাদের কথাটা শোনো, হ্যাঁ, তুমি ছেলের জন্ম সময়টা বলো। হ্যালো, হ্যাঁ, ছেলের জন্ম সময়টা বলুন। কার ছেলে? হ্যাঁ, ছেলের 14 জন্ম সময় তো 14 জন্ম সময় একটা, হ্যাঁ বেলা একটা, হ্যাঁ। আর মেয়ের হচ্ছে 7টা। আচ্ছা মা তুমি শোনো, সন্ধ্যা, হ্যাঁ ক্যালকাটা, সন্ধ্যা 7:20 মেয়ের। আচ্ছা 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 ছেলের হ্যালো মা তুমি শোনো, এইভাবে তোমার প্রশ্নের উত্তর দিতে খুব সমস্যা হবে। তুমি ছেলের জন্মস্থানটা বলো। জন্মস্থান কলকাতা। আচ্ছা, তুমি তোমার ছেলের এখানে চাকরি বাকরি সম্পর্কে প্রশ্ন করেছো। হ্যাঁ ঠিক আছে, আমি সে প্রশ্নের উত্তর দিচ্ছি। আর মা তুমি বোঝো যে এখানে এই 1 ঘন্টা অনুষ্ঠানে বহু ভক্তবৃন্দ এইখানে লাইন পাওয়ার জন্য ওয়েট করে, সুতরাং আজকে তোমার ছেলেরটি হোক, অন্যদিন তোমার মেয়েরটি বিচার করবো। ঠিক আছে, কিছু মনে করবেন না, অনেক দর্শক ফোন করেন তো আপনি শুনতে। এখানে যেটি দেখা যাচ্ছে যে 14 সেপ্টেম্বর 1976 সেদিন ছিল মঙ্গলবার, এবং হচ্ছে দুপুরবেলা 1টাতে ওর কলকাতাতে জন্ম, ওর বৃষ রাশি এবং ধনু লগ্ন, এবং হচ্ছে কৃত্তিকা অর্থাৎ 3 নম্বর নক্ষত্রে জন্ম, এবং কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথিতে জন্ম, বৈশ্য বর্ণ ও দেবারিগণ। এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে তাতে যেটি দেখা যাচ্ছে, বুধ এখানে অত্যন্ত শক্তিশালী অবস্থাতে আছে এবং শুক্র অত্যন্ত দুর্বল অবস্থাতে রয়েছে। এখানে যেটি অবস্থান আছে আমি সে সম্পর্কে এখানে আলোচনা করছি, তার সাথে সাথে আপনারাও শুনতে থাকবেন আপনাদের যাদের এই বিষয়ে প্রশ্ন রয়েছে। এখানে চন্দ্র এবং বৃহস্পতি আছে। আমি এই মাত্র বললাম যে চন্দ্র এই ঘরটাতে অত্যন্ত শক্তিশালী, তার সাথে বৃহস্পতি অতীব শুভ, এটি হলো গজ কেশরী যোগ। আপনাদের যাদের জন্মকুণ্ডলিতে এই রকম চন্দ্র এবং বৃহস্পতি একসাথে আছে তা অত্যন্ত রূপে শুভ, জীবনে উন্নতির পক্ষে এটি অত্যন্ত শুভ। কিন্তু শুক্র যেহেতু এখানে নিচস্থ রয়েছে, তাই ইউরিন বা কিডনির কোনো প্রবলেম দেখা দেওয়া স্বাভাবিক। এবং শুক্র থেকে কি বিচার করা হয়ে থাকে? অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। শুক্র থেকে বিচার করা হয়ে থাকে বাস্তব বুদ্ধি এবং যে কোনো বিদ্যার বাস্তব প্রয়োগ। আমরা কবিগুরুর একটি জায়গাতে পড়েছিলাম যে শিক্ষাকে আমরা কেবলমাত্র বহন করিয়া চলিলাম, বাহন করিতে পারিলাম না। যে শিক্ষা মানব জীবনে কোনো ব্যবহারিক কাজে না লাগে সে শিক্ষা কখনো শিক্ষা হতে পারে না। তো এই শুক্র যদি কারোর জন্মকুণ্ডলিতে ভালো অবস্থাতে না থাকে, তাদের একাডেমিক কোয়ালিফিকেশন দিন দিন বেড়ে যায়, কিন্তু বাস্তব প্রয়োগের ক্ষেত্রে অত্যন্ত বাধা দেখা দেয়। আর কি সমস্যা আছে? যারা তোমরা 76-এ জন্মেছো তারা অবশ্য রূপে জানো
যে একটি যোগ কিন্তু তাদের মধ্যে ভীষণভাবে থাকে, তা হলো কাল সর্প যোগ। যারা তোমরা 76-এ জন্মেছো, তোমরা তোমাদের জন্ম কুণ্ডলী খুলে দেখো, রাহু আছে এখানে, না রাহু আছে এখানে এবং হচ্ছে কেতু আছে এখানে। রাহু আছে এখানে, এই নিচে এই তুলার ঘরটাতে আছে রাহু এবং হচ্ছে কেতু আছে এখানে। মুখস্থ আপনার সব না? তো এক্ষেত্রে রাহু এখানে গেলে কি হতো আর এখানে এলে কি হতো, সেই জায়গাটা তোমাদের বুঝিয়ে দেবো বলেই বললাম রাহু আছে এখানে। যারা 76-এ জন্মেছো, রাহু আছে এখানে শুক্রের ঘরে, সেটি কোনো খারাপ ফল দেবে না। এবং হচ্ছে কেতু আছে এখানে মঙ্গলের ঘরে, তাও খারাপ ফল দেবে না। কিন্তু রাহু যদি কারোর জন্মকুণ্ডলীতে এখানে এসে দাঁড়ায়, মঙ্গলের ঘরে রাহু, মঙ্গল আর রাহু শত্রুতার সম্পর্ক, তাদের যে কোনো কাজ অত্যন্ত বাধা বিপত্তির মধ্য দিয়ে এগোয়, কোনো কাজই সময় মতো সম্পূর্ণ হয় না। কিন্তু 76-এ সেই সমস্যাটা নেই। কিন্তু 76-এ যারা জন্মগ্রহণ করেছো, রাহু আছে এখানে এবং হচ্ছে কেতু এখানে, সমস্ত গ্রহগুলো এই দিকে আছে। আর এখানে 1 2 3 4 5 এই 5টি ঘর ফাঁকা আছে। যে কোনো জন্মকুণ্ডলীতে 5টি ঘর ফাঁকা থাকা মানে পূর্ণ কাল সর্প যোগ। আর এই কাল সর্প যোগ নিয়ে আমি একদিন নয়, আমি এই টিভি মিডিয়া এবং অন্যান্য বহুদিন বহুভাবে আলোচনা করেছি। সুতরাং মা, এই শুক্র এবং প্রত্যেকবার অবশ্যভাবে তো তোমাকে দেখলেন যে আপনার কাল সর্প যোগ রয়েছে বা শুক্র নিচস্থ অবস্থাতে রয়েছে, আপনারা আর দেরি না করে অবশ্যভাবে এই সমস্ত যোগগুলো প্রতিকার করবেন। সেক্ষেত্রে স্ক্রিনে ফোন নাম্বার যাচ্ছে, দেবদাসবাবু নোট করে নেবেন। তাহলে আমি কতদূর পর্যন্ত আপনাদেরকে বলেছিলাম? আমি আপনাদেরকে তো এখানে বৃহস্পতি পর্যন্ত বলেছিলাম যে বৃহস্পতির হচ্ছে যে উচ্চ স্থান, সেটি হচ্ছে এইখানে প্রথম 5 ডিগ্রি এবং তারপরে বাকি ভালো কিন্তু অত্যন্ত ভালো নয়। এরপরে শুক্রের উচ্চ স্থান হচ্ছে মীন রাশির 27 ভালো। এরপরে থাকছে শনির উচ্চ স্থান। আপনারা শিখে গিয়েছেন যে শনি হচ্ছে তুলা রাশিতে অত্যন্ত শক্তিশালী। এখান থেকে শুরু করে এখান থেকে 20 ডিগ্রি পর্যন্ত শনির উচ্চ স্থান, বাকি যেটা হচ্ছে 10 ডিগ্রি সেটা ভালো কিন্তু খুব ভালো নয়। এরপরে হচ্ছে রাহুর উচ্চ স্থান, মিথুন রাশির হচ্ছে 20 ডিগ্রি পর্যন্ত, এখান থেকে শুরু করে এখান থেকে 20 ডিগ্রি পর্যন্ত উচ্চ স্থান, বাকি যে 10 ডিগ্রি থাকছে তা ভালো, অতি ভালো নয়। এরপরে হচ্ছে কেতু, সেই কেতুর উচ্চস্থান হচ্ছে ধনু রাশির এই 6 ডিগ্রি পর্যন্ত, আর বাকি যে 24 ডিগ্রি তা ভালো কিন্তু অতীব ভালো নয়। এরপরে জানতে হবে যে গ্রহগুলো নিচস্থানই বা কোথায় এবং সেটাই বা কত ডিগ্রি পর্যন্ত। রবির নিচস্থান হচ্ছে তুলা রাশির প্রথম 10 ডিগ্রি পর্যন্ত। এর জন্য কার্তিক মাসে প্রথম দিকে যারা জন্মগ্রহণ করে তাদের কিন্তু রবি অত্যন্ত দুর্বল অবস্থাতে থাকে এবং জীবনে প্রতিভা বিকাশের ক্ষেত্রে সমস্যা থাকে। আমি ডিগ্রি মিনিট বলছি, বাকি রয়েছে নক্ষত্র। এরপরে হচ্ছে যে চন্দ্রের কোন জায়গাটা হচ্ছে নিচস্থান, সেটি হচ্ছে বৃশ্চিক রাশির এখান থেকে প্রথম 3 ডিগ্রি হচ্ছে নিচস্থান, বাকিটাতে দুর্বল কিন্তু খুব দুর্বল নয়। এরপরে হচ্ছে মঙ্গলের হচ্ছে কর্কট রাশির প্রথম 28 ডিগ্রি হচ্ছে নিচস্থান, বাকি 2 ডিগ্রি দুর্বল কিন্তু খুব দুর্বল নয়। এরপরে হচ্ছে যে বুধের হচ্ছে এখানে মীন রাশির প্রথম 15 ডিগ্রি হচ্ছে নিচস্থান, বাকি যে 15 ডিগ্রি দুর্বল কিন্তু খুব দুর্বল নয়। এরপরে বৃহস্পতির হচ্ছে মকর রাশির প্রথম 5 ডিগ্রি হচ্ছে নিচস্থান, বাকিটা তো দুর্বল কিন্তু খুব দুর্বল নয়। শুক্রের হলো কন্যা রাশির 27 ডিগ্রি পর্যন্ত নিচস্থান, শুক্রের হলো এই কন্যা রাশির 27 ডিগ্রি পর্যন্ত নিচস্থান, বাকি যে 3 ডিগ্রি থাকছে তাতেও শুক্র দুর্বল কিন্তু একেবারে দুর্বল নয়। এরপরে শনির হচ্ছে মেষ রাশির 20 ডিগ্রি পর্যন্ত হচ্ছে দুর্বল স্থান, বাকি 10 ডিগ্রি তো শনি দুর্বল কিন্তু অত্যন্ত দুর্বল নয়। এরপরে রাহুর হচ্ছে ধনু রাশির 20 ডিগ্রি পর্যন্ত,
ধনুরাশি 20 ডিগ্রি পর্যন্ত রাহুর হচ্ছে নিচ স্থান বা অত্যন্ত দুর্বল স্থান, বাকি যে 10 ডিগ্রি থাকছে তাতে অত্যন্ত দুর্বল নয়। এবং হচ্ছে মিথুন রাশির জন্য হচ্ছে কেতুর প্রথম 6 ডিগ্রি হচ্ছে অত্যন্তভাবে দুর্বল স্থান, বাকি 24 ডিগ্রি অত্যন্ত দুর্বল নয়। একটি ছোট্ট সূত্রকে যদি আপনারা মনে রাখতে পারেন তাহলেই আপনারা কিন্তু শিখে যাবেন যে কোন গ্রহ কিভাবে কোথায় উচ্চস্থ কোথায় নিচস্থ। ঠিক যেরকম বললাম যে ঘরে যে গ্রহগুলো উচ্চস্থ সেখান থেকে 7 ঘর দূরে সে গ্রহগুলো নিচস্থ, যেই ঘরে যত ডিগ্রিতে গ্রহগুলো উচ্চস্থ ঠিক উল্টো দিকে তত ডিগ্রিতে গ্রহগুলো নিচস্থ। বাহ। যেমন এখানে হচ্ছে যে বৃষে প্রথম 3 ডিগ্রি চন্দ্র উচ্চস্থ এবং মিথুনে প্রথম 3 ডিগ্রি চন্দ্র নিচস্থ। সত্যি এত সুন্দরভাবে বোঝান না, মানে এইখানে মেষে হচ্ছে প্রথম 10 ডিগ্রি হচ্ছে রবি উচ্চস্থ এবং তুলাতে হচ্ছে প্রথম 10 ডিগ্রি রবি নিচস্থ। একটি যদি সম্পূর্ণ টেবিলটাকে মনে রাখা হয়, একটি যদি সূত্রকে মনে রাখা হয় তাহলে অপর দিকে সূত্রটি একা একাই বেরিয়ে আসবে, সেটিকে আর মুখস্থ করবার কোনো দরকার নেই। ডিগ্রি মিনিট ধরে বললাম, বলবো নক্ষত্র সম্পর্কে, দেখবো টেলিফোনে কি আছে। হ্যালো, হ্যালো, নমস্কার। নমস্কার। হ্যাঁ মা বলো। নমস্কার দেখছি। হ্যাঁ নমস্কার। বলো। আচ্ছা, আমি বয়স থেকে বলছি, পূর্ণিমা ব্যানার্জি। ব্যানার্জি, হ্যাঁ বলুন। জন্ম তারিখটা বলবো তো? হ্যাঁ 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 25 জানুয়ারি 1954। 25 জানুয়ারি 1964, সকাল 7টা 20 মিনিট। 7টা 20 সকাল 1964। হ্যাঁ। কোথায়? ক্যালকাটা? না, বয়স পুরী। আমি এখন জানতে চাইছি বর্তমান আমার আর্থিক সংকটটা কবে বুঝবে? আচ্ছা কি জানতে চাইছি। আচ্ছা মা, 25 জানুয়ারি 1964। 54। 54? হ্যাঁ। ও 54। হ্যাঁ হ্যাঁ মা। আর্থিক সংকটটা কিরকম, মানে কাটবে কবে? আচ্ছা মা, 25 জানুয়ারি 1954 সেদিন কি সোমবার ছিল? হ্যাঁ, সোমবার। ঠিক আছে মা, সঙ্গে থাকো। ঠিক আছে, ফোন করার জন্য অসুবিধা। হ্যাঁ আচ্ছা। এখানে যেটি গ্রহ সন্নিবেশ দেখা যাচ্ছে কন্যা রাশি এবং হচ্ছে মকর লগ্ন এবং হস্তা অর্থাৎ 13 নম্বর নক্ষত্রে জন্ম, কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথিতে জন্ম, বৈশ্য বর্ণ এবং দেবগণ। এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে, তুমি এখানে তোমার আর্থিক বিষয় সম্পর্কে প্রশ্ন করেছ, আমি এই প্রশ্নের উত্তর দেব তোমাকে, তার সাথে সাথে আপনাদেরকেও আপনারা অবশ্য রূপে শুনতে থাকবেন। এখানে যেটি বিষয় আছে, তোমার জন্মকুণ্ডলিতে দুটো গ্রহের অবস্থান অত্যন্ত খারাপ অবস্থাতে আছে। তোমার এখানে লগ্ন হচ্ছে মকর, এখানে রবি বুধ শুক্র রাহু 4টি গ্রহ আছে। রবি এবং বুধ তো শুভ, সেটি হলো বুধাদিত্য যোগ, কিন্তু এই বুধাদিত্য যোগ হচ্ছে ফুটো হয়ে যাওয়া জাহাজের ন্যায়, যা কোনো প্রকার ভাবেই সুফল দিতে পারবে না। এইখানে 4টে গ্রহ, যে কোনো ঘরে যদি 4টে গ্রহ থাকে তা মানুষের জীবনে বিভিন্ন প্রকার ক্লেশ, বিশেষত আর্থিক ক্লেশ নিয়ে আসে। এবং রবি আর রাহু হচ্ছে গ্রহণ যোগ, এ সম্পর্ক বহু আলোচনা করেছি। আর এখান থেকে তোমার এই যে দ্বিতীয় ঘরের অধিপতি যে বৃহস্পতি, দ্বিতীয় ঘরের অধিপতি শনি, তোমার এখান থেকে দ্বিতীয় ঘরটি হচ্ছে কুম্ভ এবং কুম্ভের মালিক হচ্ছে শনি। সেই শনি তোমার এখানে কোথায় আছে? আছে এখানে তুলাতে, সেটা তো অতীব ভালো, কিন্তু তা মঙ্গল যুক্ত আছে, শনি এবং মঙ্গল 20 যোগ। তাহলে দুটি যোগের সৃষ্টি হয়েছে এখানে, একটি হচ্ছে শনি মঙ্গল 20 যোগ এবং আর একটি হচ্ছে রবি রাহু গ্রহণ যোগ। যেহেতু দ্বিতীয় ঘর থেকে বিচার করা হয়ে ধন মানুষের আর্থিক বিষয়টা, তোমার ধনপতি যেখানে বিশ্ব দায়িত্ব জীবন আর্থিক দিকে এই বিষময় হয়ে পড়ছে। সুতরাং তুমি আর দেরি না করে সেজন্য অভিজ্ঞ সাহায্য নেবে। হ্যাঁ, আরো অনেক কিছু জানবো, আপনার কাছে গিয়েছিল হ্যাঁ, কাছে গিয়েছিলেন সমর মুখার্জি
এই জন্য আমি খুবই উপকৃত হয়েছি। আমার মতন অন্য অনেক লোকও যাতে ওনার কাছে উপকৃত হন আমি সেই প্রার্থনা করি। সমরেন্দ্র মুখার্জি তিনি লিখেছেন 11/7/2003 তারিখে। এই চিঠিগুলো পড়তে সত্যি ভালো লাগে যে যারা আপনার কাছে যান, উপকৃত হন, তারা চিঠি লিখে জানান। অনেক চিঠি এর আগেও আমরা পড়েছি এবং আছে। যাই হোক, আমাদের তো সময় একদম শেষ লগ্নে এসেছে। আপনার কাছে বসা মানে সময় যে কীভাবে কেটে যায় সেটাই কল্পনা করতে পারি না। এত জ্ঞান আপনার, এবং মানুষকে আপনি এত সুন্দরভাবে জ্যোতিষশাস্ত্র সম্পর্কে উপস্থাপন করেন যে যা ভাবা মানে ভাষায় আমি প্রকাশ করতে পারি। এরপরে আমি বলবো যে মানুষের জীবনে এই গ্রহগুলো কোন নক্ষত্রে থাকলে শুভ ফল দিয়ে থাকে, এবং বিভিন্ন লব্ধ প্রতিষ্ঠিত ব্যক্তির ছক নিয়েও আলোচনা করব। এবং আপনারা আরও বিশদভাবে অনেক কিছু জানতে পারবেন। দেবদাসবাবুর ফোন নাম্বার যাচ্ছে, অবশ্যই যোগাযোগ করে নেবেন। আর অনেক লোক মানে আপনার সাথে দেখা করার জন্য তারা অ্যাড্রেস জানতে চান। তো আমি সে সম্পর্কে আপনাদেরকে বলে দিই যে কলকাতাতে কতগুলো অফিস ছাড়াও আমি থাকি হুগলি জেলা শ্রীরামপুরে। সেখানকার আমার ঠিকানা 130 নেহেরু নগর, মাহেশ, শ্রীরামপুর, হুগলি। এবং হচ্ছে যে আমার যেটি বাস স্টপ সেটি হচ্ছে মাসির বাড়ি। সেখানে আমাদের ওখানে দুর্গাপুজো হয় প্রতিবারই। আপনাদের আমন্ত্রণ থাকলো। মা এবার আমাকে ক্ষমতা দিয়েছেন যে সেখানকার দুর্গা মায়ের যে মিন্ময়ী রূপ তা মা আমার হাত দিয়ে নিয়েছেন। মানে সেই দুর্গা মূর্তি যা কিছু সেটি আমি মানে দিয়েছি, মানে মা আমাকে সে ক্ষমতা দিয়েছেন যে আমি সেটিকে এবছরে দিতে পেরেছি। তো আপনারা আসবেন সেই পুজোতে, আপনাদের সকলের আমন্ত্রণ থাকলো আমার পক্ষ থেকে সেই পূজা মণ্ডপে। এছাড়া আপনারা আমাকে যে সমস্ত অফিসগুলোতে পাবেন সেটি হলো কলকাতা শ্যামবাজারে, শ্যামবাজারের কাছে ফরিয়া পুকুর বাস স্টপে। আমার অফিসের নাম জুপিটার, 182A আচার্য প্রফুল্ল চন্দ্র রোড, সেটি হলো ফরিয়া পুকুর বাস স্টপ, টকি শো সিনেমা হাউস কম্পাউন্ড। এছাড়া আপনারা আমাকে পাবেন সল্টলেকে, সেখানকার আমার অফিসের নাম হলো গুড লাক পয়েন্ট AE 497, সেটি হলো আপনার কোয়ালিটি বাস স্টপ, AE মার্কেটের দিকে ঢুকতে ডান দিকে প্রথম রাস্তা, সেক্টর 1 সল্টলেক। এছাড়া আমার আর একটি অফিস আছে হলো বিরাটিতে, সেটি হলো ক্যালকাটা ফরচুন গার্ড 289 মধুসূদন ব্যানার্জি রোড, সিদ্ধেশ্বরী বাজার, বিরাটি, কলকাতা 51, সিদ্ধেশ্বরী কালী মন্দিরে উল্টো দিকে। অবশ্যই আসবার আগে টেলিফোনে নাম লিখিয়ে আসবেন। হ্যাঁ, আমি একটা অবাক হয়ে গেলাম যে দর্শকদের বোধহয় আপনি প্রথম সূচনাটা দিলেন, আমাদের এখন বললেন যে দুর্গা মায়ের মিন্ময় রূপ। আমি মানে অবাক বিষয়টা। আপনাকে আবার আপনার মতো জ্ঞানী ব্যক্তিকে পাওয়া মানে অনেক কিছু জানা। আপনাকে আবার আমন্ত্রণ জানাচ্ছি সামনের রবিবার, যে দর্শকদের তরফ থেকে এবং আমাদের তরফ থেকে আপনি আমাদের স্টুডিওতে উপস্থিত হয়ে দর্শকদের আরো সমৃদ্ধশালী করবেন জ্যোতিষশাস্ত্রের বিষয়। অবশ্যই আলোচনা করব সামনের দিন যে বিষয়গুলো বাকি থাকলো। হ্যাঁ, শেষ করছি সমস্যা এবং সমাধান। আপনারা ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন, এই আশা রেখে নমস্কার। নমস্কার, শুভ